নমস্কার, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো মাঙ্গলিক দোষ। দেখুন, মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক দশা আমরা যাই বলি না কেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মূলত এটি আমরা সেই সময় বেশি গুরুত্ব দিই যখন কোনো কন্যা কিংবা কোনো পুত্রের বিবাহ যোগ থাকে এবং সে বিবাহ যোগের সময় যদি তাদের কুণ্ডলী বা জন্মপত্রিকা বিচার করার সময় এই ধরনের সমস্যা মুখোমুখি হই, তখন কিন্তু আমরা মাঙ্গলিক দোষ এবং সেই দোষ কিভাবে কাটানো যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। তো আমি শুরুতেই আসি, মাঙ্গলিক দোষ কি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো জাতক বা জাতিকার লগ্ন ছকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ গৃহে মঙ্গল অবস্থান করে, আবার বলছি, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো জাতক বা জাতিকার লগ্ন ছকের প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ গৃহে মঙ্গল অবস্থান করে, তখন তাকে মাঙ্গলিক দশা বা কুজা দশা বা ভূম দশা অথবা আঙ্গরিক দশা হিসাবেও চিহ্নিত করা হয়। অর্থাৎ মাঙ্গলিক দশা বলতে আমরা তখনই বুঝি যখন কোনো জাতক বা জাতিকার যে জন্ম ছক বা জনম কুণ্ডলী, দেখুন আমি এখানে একটা জনম কুণ্ডলী দেখিয়েছি। দেখুন, মঙ্গল আছে 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর। অর্থাৎ এই ঘরগুলোতে সাধারণত মঙ্গলের অবস্থান থাকলে সেটা মাঙ্গলিকই বলা হয়। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সপ্তম ঘর, দেখুন যেখানে আমি আমার মাউসের পয়েন্টারটাকে নাড়াচ্ছি, এই 7 নম্বর ঘরটাকে বলা হয় হাউস অফ ম্যারেজ। এই ঘরটাতে যদি মঙ্গলের দশা থাকে বা এর উপরে মঙ্গলের দৃষ্টি যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তির জীবন বা জাতক জাতিকা, সেটা কন্যা হোক কিংবা পুত্র হোক, সেটা নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের ব্যক্তিগত বা তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হয় এবং যদি ম্যারেজ হয়, আফটার ম্যারেজ লাইফ তাদের কিন্তু সুখকর হয় না। তো বাস্তবে কি হয় না, বিবাহকালে লগ্ন বিচার বা কুষ্টি বিচারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা বিবেচিত করি এই মাঙ্গলিক দশা বা মাঙ্গলিক দোষ। বাস্তবে এই যে মাঙ্গলিক দশা না বলে এটিকে আমরা সুমাঙ্গলিক দশা হিসেবে বলতে পারি। এর অর্থ হলো বৈবাহিক জীবনের শুভ ঘটনার ক্ষেত্রে সমস্যা, বা অন্যভাবে বলা যায় যে কিছু শুভ এবং পবিত্র কর্মের স্থগিতাদেশ। অর্থাৎ যেহেতু বিবাহ একটি অত্যন্ত পবিত্র কর্ম, সুতরাং তার স্থগিতাদেশ কিংবা বৈবাহিক জীবনে এটি খুব বড় দোষ হিসাবে দেখা হয়। অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার লগ্ন ছকের সপ্তমে অর্থাৎ এই 7 নম্বর ঘর মঙ্গলের দৃষ্টির দ্বারা যদি পীড়িত হয় বা যদি এমন হয় অর্থাৎ সরাসরি মঙ্গলের প্রভাব এই 7 নম্বর ঘরের উপরে পড়ে, মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দশা তৈরি হয়। এখন এই মাঙ্গলিক দশার গুরুত্ব খুব অসাধারণ। তার মনে রাখতে হবে যে আমাদের বৈবাহিক জীবন, আমি শুরুতেই বলেছিলাম যে 3টে জিনিস আমাদেরকে সবসময় বেশি চিন্তিত করে। প্রথমটি হচ্ছে যে আমাদের জীবনে চাকরি বাকরি, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার চাকরি হয়ে যাবার পরবর্তীকালে তার বিবাহিত জীবন, সংসার জীবন, সেটা আমরা সবাই চাই যেন সুখকর হয় এবং সেটা সমৃদ্ধ হয় এবং শান্তিপূর্ণ হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা মাথার ছাদ বা আমাদের একটা বাসস্থান। কিন্তু বৈবাহিক জীবনটা খুব গুরুত্বপূর্ণ। আসলে কি হয়, মঙ্গল, এটাকে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি খারাপ গ্রহ হিসাবে বিবেচনা করি। মঙ্গল একটি রোমান দেবতা। এই মঙ্গল হচ্ছে সাহস, শৌর্য এবং অনেক কিছু প্রতীক হিসাবে ধরা হয়। একে বলা হয় রোমান গড অফ ওয়ার, অর্থাৎ রোমান যুদ্ধের দেবতা হচ্ছে মঙ্গল। সুতরাং সেই মঙ্গলের যে প্রভাব, সেই প্রভাব যে কোনো রাশির উপরে যদি পড়ে বা যে কোনো গ্রহের উপরে পড়ে, তাহলে সাধারণত তার দৃষ্টি এবং সেই দৃষ্টির একটা প্রভাব কিন্তু সেই জাতক বা জাতিকা যার গ্রহের উপরে বা যে ঘরের উপরে পড়বে তাকে কিন্তু ভোগ করতে হয়। তো চন্দ্রকে আমরা বলি কর্মের গ্রহ বা ত্রাতা। তো
এটি শক্তিশালী এবং সদর্থক মঙ্গলের অবস্থান যদি কোনো জন্মছকের যদি বা রাশিচক্রের কোনো জায়গায় মঙ্গলের যদি একটি সদর্থক বা শক্তিশালী অবস্থান আমরা লক্ষ্য করি, তাহলে সেটা কি হয় না, তার স্বাতন্ত্র্যের প্রতীক বোঝা যায়, তার ইচ্ছা শক্তি, তার আত্মবিশ্বাস, তার যোগ্যতা এবং অবশ্যই তার ইন্ডিপেন্ডেন্সের প্রতীক বলে। দেখুন, মঙ্গল হচ্ছে যুদ্ধের দেবতা। আমি আমার স্ক্রিনে মঙ্গলের ছবি দিয়েছি। এটি হচ্ছেন রোমান গড অফ ওয়ার, অর্থাৎ রোমান যুদ্ধের দেবতা। এবং সুতরাং মঙ্গলের যদি সদর্থক প্রভাব থাকে এবং পজিটিভ প্রভাব থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু স্বাধীন মনস্ক হন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হন, তার মধ্যে স্বতন্ত্রতা ভাব থাকে, তার মধ্যে প্রবল আত্মবিশ্বাস থাকবে, এগুলো থাকবে। কিন্তু যদি মঙ্গলের দৃষ্টি কোনো জাতকের জন্মছকের তার অবস্থান শুভ না হয়, অর্থাৎ যদি শুভ জায়গায় না হয়, যেমন সপ্তম আমি ঘর বললাম, যদি সেখানে পড়ে, তাহলে কিন্তু তার বহুবিধ তাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে কিরকম সমস্যার সম্মুখীন? তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি কিছুটা অ্যাগ্রেসিভ প্রকৃতির হয়। অ্যাগ্রেসিভ মানে কিরকম? মেয়ে হোক বা ছেলে হোক, তারা কিছুটা আক্রমণাত্মক হয়, তর্কপ্রিয় হয়। দেখি কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করা তাদের একটা অভ্যেসে পরিণত হয়। যে কোনো বিরোধ নিয়ে বিষয় নিয়ে তারা বিরোধ বা তারা হিংসার সম্মুখীন হতে পারে। এবং মঙ্গল যদি অশুভ স্থানে থাকে, তাহলে আঘাত হতে পারে, বিপর্যয় ডেকে আনে, এমনকি আঘাতজনিত কারণে মৃত্যু হতে পারে। সুতরাং সেই হিসাবে আমরা কিন্তু বলবো যে মঙ্গলের যদি সদর্থক প্রভাব থাকে, তা যেমন জাতক জাতিকার ক্ষেত্রে শুভ হয় এবং তা অবশ্যই তার উন্নতির পক্ষে সহায়ক হয়। কিন্তু যদি মঙ্গলের দৃষ্টি খারাপ হয় বা খারাপ স্থানে থাকে বা অশুভ স্থানে থাকে, তাহলে জাতক জাতিকাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মঙ্গল সাধারণত আগুনের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন গ্রহগুলোকে ফায়ার, ওয়াটার মানে আগুন, জল, এই হিসাবে তাদের অবস্থান থাকে বা তারা প্রতিনিধিত্ব করে। মঙ্গল আগুনের প্রতিনিধিত্ব করে। এর খারাপ বা অশুভ অবস্থান যে পতি পত্নীর সম্পর্ক বা রিলেশনশিপ, সেটা কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে বা দাম্পত্য জীবনকে বিষময় করে। প্রেম, ভালোবাসা, রোমান্স, এই সবগুলো কিন্তু তখন জ্বলে পুড়ে খাক হয়ে যায় এবং এমনকি বিচ্ছেদ হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রী কারো বা তার দম্পতির মধ্যে কোনো একজনের মৃত্যুও ঘটতে পারে। এই কারণে মাঙ্গলিকী দোষ বা দশা বিবাহের পূর্বে বিবেচনা করা অত্যন্ত জরুরি বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়। তবে সাধারণত দেখবেন আমাদের সমাজে একটা অদ্ভুত ধরনের বিষয় আছে। সেই বিষয়টা কি? সাধারণত দেখা যায় যে আমরা মাঙ্গলিকী বলতে মূলত কিন্তু আমরা বুঝি যে মেয়েদের ক্ষেত্রেই হয়, কিন্তু বাস্তবিক তা না। মাঙ্গলিকী দোষ কিন্তু নারী পুরুষ এটা সবার ক্ষেত্রেই কিন্তু হতে পারে, অর্থাৎ কন্যা এবং পুত্র উভয়ের ক্ষেত্রেই এই দোষ কিন্তু থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিবাহের ক্ষেত্রে কেন একে অশুভ বলে আমরা মনে করি? লগ্ন ছকে যে গৃহে মঙ্গলের অবস্থান, সেখান থেকে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘর, অর্থাৎ মঙ্গলের যেখানে অবস্থান হবে, লগ্ন ছকে যে জায়গায় মঙ্গলের অবস্থান হবে, তাহলে মঙ্গলের অবস্থান থেকে তাকে কিন্তু চতুর্থ, অর্থাৎ যদি ধরুন এইখানে মঙ্গলের অবস্থান হয়, 1 নম্বরে মঙ্গলের অবস্থান হলে তাহলে 4 নম্বরে এটা ঘর, 2 নম্বরে হলে কিন্তু এইখানটা মঙ্গল থাকবে, যদি এইখানে থাকে তাহলে এইভাবে মঙ্গল হবে। অর্থাৎ লগ্ন ছকের যে জায়গাটাতে মঙ্গল থাকবে, সেইখান থেকে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং যে দ্বাদশ ঘর, সেইগুলোর উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ে। এখন প্রশ্ন হলো যে প্রথম গৃহ, অর্থাৎ যদি ফার্স্ট যেটা হয়, মঙ্গল যদি জাতকের প্রথম গৃহ মানে কোনটা? 1 নম্বর মেষ রাশির ঘর, যদি এই ঘরটাতে মঙ্গল অবস্থান করে, তবে জাতকের প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ গৃহে তার কিন্তু দৃষ্টি থাকবে। প্রথম গৃহ যেহেতু জাতকের ব্যক্তিত্বকে নির্দেশ করে, সুতরাং এইখানে মঙ্গল অবস্থান করা মানে সংশ্লিষ্ট জাতক কি হবে? বদমেজাজি হবে, অ্যাগ্রেসিভ হবে, শর্ট টেম্পার হবে, অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার ক্ষেত্রে থাকবে। এবং আমরা জানি যে এই ধরনের সমস্যাগুলো যদি হয় খুব অ্যাগ্রেসিভ নেচার, বদমেজাজি, কিংবা যদি মনে করুন খুব শর্ট টেম্পার হয়, তাহলে ছোটখাটো বিষয়ে যদি সে রেগে যায়, কোনো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা তার বৈবাহিক জীবনে কিন্তু ঘটবে।
চতুর্থ গৃহ অর্থাৎ 4 নম্বর ঘর, দেখুন এখানে আমি যেটা দেখিয়েছি 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর এবং 4 নম্বর ঘর। চতুর্থ গৃহে যদি মঙ্গল অবস্থান করে তাহলে 4 নম্বর ঘরটা কি হয় না বাড়ি, যানবাহন এইগুলোকে বোঝায়। তাহলে জাতকের আগুনের কোনো প্রকার কারণে তার অ্যাক্সিডেন্ট হতে পারে, ইলেকট্রিকের কারণে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ জাতককে সবসময় কিন্তু সাবধান থাকতে হবে, যেহেতু মঙ্গলকে আমরা বলেছি যে রিপ্রেজেন্ট করে ফায়ারকে, সেই সুতরাং তার ফায়ার জনিত বিভিন্ন কারণে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে যদি সংশ্লিষ্ট জাতকের চতুর্থ ঘর অ্যাফেক্টেড হয় মঙ্গলের দ্বারা। সপ্তম ঘর হচ্ছে যেটা বৈবাহিক বলা হয়, তার 7 নম্বর যে ঘরটা এটা হচ্ছে বিবাহ সংক্রান্ত বা হাউস অফ ম্যারেজ বলা হয়। যদি কোনো জাতকের সপ্তম গৃহ মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে সুতরাং জাতক বা জাতিকার বৈবাহিক জীবনে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। পতি পত্নীর মধ্যে কেউ একজন বদমেজাজি হতে পারে, প্রচন্ড উগ্র হতে পারে, এবং বদমেজাজ এবং উগ্রতার কারণে তার বিবাহিত জীবন কিন্তু বিষময় হয়ে ওঠে, এবং তার বিবাহিত জীবনে যে সুখ, সেই সুখ থেকে কিন্তু সংশ্লিষ্ট জাতক জাতিকা বঞ্চিত হতে পারে। তাহলে এর ফলে কি হয়, জাতক জাতিকার যে যদি তাদের মধ্যে, এবং আমরা এটাও জানি যে সপ্তম ঘরটাকে বলা হয় অংশীদার বা হাউস অফ পার্টনারশিপ, যদি তাদের মধ্যে কোনো একজন কোনো অংশীদারি কারবার করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অংশীদারি কারবারে তার লসও কিন্তু হতে পারে। আবার বলছি, যদি কোনো ব্যক্তি সপ্তম গৃহ মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি অংশীদারি কারবার করেন বা পার্টনারশিপ কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু তার লোকসান হবার কিন্তু সম্ভাবনা থাকবে, এবং এক্ষেত্রে তার কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস না করাটাই ভালো। অষ্টম গৃহ নির্দেশ করে মৃত্যু অথবা অকস্মাৎ বিরাট আর্থিক লাভ বা ক্ষতি। অর্থাৎ এই যে 8 নম্বর ঘর যেটা, এইটা যদি ডিরেক্টলি মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাক্সিডেন্ট জনিত কারণে মৃত্যু হতে পারে, অথবা কিন্তু এটাও হতে পারে যে আকস্মিক কিন্তু সে প্রচুর বড় লাভ করতে পারে আর্থিক, বা তার ক্ষতি হতে পারে, অর্থাৎ লটারির মতো সে পেতে পারে, বা তার আবার প্রচুর ক্ষতিও কিন্তু হতে পারে। সুতরাং অষ্টম গৃহ এইগুলোকে নির্দেশ করছে, এবং কোনো ব্যক্তি যদি অষ্টম গৃহ মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে এই সম্ভাবনা থাকবে। এবারে ধরুন কোনো ব্যক্তি চতুর্থ গৃহে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কি হবে, যদি জাতকের লগ্নের চতুর্থ গৃহে মঙ্গল অবস্থান করে তবে জাতক বা জাতিকার চতুর্থ, সপ্তম, দশম এবং 11 নম্বর যে ঘর, অর্থাৎ চতুর্থ থাকলে হচ্ছে চতুর্থটা যেটা রইল ওটা, সপ্তম, দশম এবং 11 নম্বর যে ঘর, এই ঘরগুলো কিন্তু মঙ্গলের দৃষ্টি পতিত হবে। দশম গৃহ আমরা চতুর্থ এবং প্রথম গৃহ আলোচনা করেছি। দশম গৃহ নির্দেশ করে কিসের দ্বারা না পিতা এবং ব্যক্তির যে কেরিয়ার আমি আগেই বলেছি যে দশম গৃহ হচ্ছে, আমরা যখন আলোচনা করেছিলাম সরকারি চাকরি কেরিয়ার নিয়ে তখন এটা বলেছিলাম যে দশম গৃহকে বলা হয় হাউস অফ প্রফেশন, হাউস অফ এমপ্লয়মেন্ট, হাউস অফ কেরিয়ার। তাহলে দশম গৃহটা যদি মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কিন্তু তার কেরিয়ারে নানা ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ কিরকম, তার কর্মজীবন, সেই কর্মজীবনে স্থায়িত্বের অভাব হতে পারে, সেখানে নানা রকম পরিবর্তন আসতে পারে, এবং তার কিন্তু এই ধরনের প্রবলেম গুলোকে ফেস করতে পারে। এবং এই ঘরটাতে যদি মঙ্গল অ্যাফেক্টেড হয়, বা অর্থাৎ যদি অষ্টম ওই দশম গৃহ যদি মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে কি হবে না, সংশ্লিষ্ট জাতকের নিদ্রাজনিত সমস্যা থাকতে পারে, অর্থাৎ তার ঘুমের ব্যাঘাত হতে পারে, ঘুমের সমস্যা থাকতে পারে। আবার এই 10 নম্বর ঘরটাকে বলা হয় কিন্তু হাউস অফ ফাদার। এই ঘর যদি অ্যাফেক্টেড হয় তাহলে সংশ্লিষ্ট জাতক জাতিকা খুব ছোট বয়স থেকেই তার পিতৃস্নেহ থেকে সে বঞ্চিত হতে পারে, তার পিতার মৃত্যু হতে পারে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার ক্ষেত্রে আসতে পারে, বা পিতার সঙ্গে তার সমস্যাও হতে পারে। একাদশ গৃহ যেটা, এটা নির্দেশ করে কি না জীবনে আর্থিক লাভের কথা বলে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি একাদশতম ঘর মঙ্গলের দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কিন্তু জীবনে লাভ বা আর্থিক লাভের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে পারে, এবং তার ক্ষেত্রে কি হয়, তার চুরির ঘটনা ঘটতে পারে, কিংবা জাতকের যে আর্থিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকবে। এবারে ধরুন কোনো ব্যক্তি সপ্তম গৃহে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ 7 নম্বর ঘর এটাতে যদি হয় তাহলে কি হবে, সপ্তম ঘর যদি মঙ্গল দ্বারা নিপীড়িত হয় তাহলে সঙ্গে সঙ্গে সপ্তম থাকা মানে তার দশম, প্রথম এবং দ্বিতীয়
এই ঘরগুলো কিন্তু সমানভাবে এফেক্টেড হবে। তাহলে দশম, প্রথম, দ্বিতীয় এবং সপ্তম এই ঘরগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। দ্বিতীয় ঘরকে আমরা বলি ব্যক্তির ধন সম্পদের ঘর, বা এটাকে হাউস অফ ধনা বলা হয়, অর্থাৎ হাউস অফ ওয়েলথ। এই ঘরটি যদি মঙ্গল দ্বারা কোনোভাবে নিপীড়িত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে আর্থিক সঞ্চয়ের কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ সে রোজগার করলেও তার আর্থিক কিন্তু সঞ্চয় আসবে না, কোনো না কোনো ভাবে আর্থিকভাবে সে প্রবল ক্ষতির সম্ভাবনা মুখোমুখি হতে পারে। অষ্টম গৃহকে বলা হয় ব্যবসা বাণিজ্য, অংশীদারি কারবার। তাহলে যদি এই ঘরটি মঙ্গলের দ্বারা নিপীড়িত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবসা বাণিজ্যে ক্ষতি আসবে এবং তার পার্টনারশিপ ব্যবসা করলে কিন্তু সে ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং এই উক্ত ঘরগুলিতে মঙ্গলের দৃষ্টি, এটা আমরা কিন্তু কি বোঝায় না, যে ব্যক্তির বা যে জাতকের ক্ষেত্রে ঘটবে সে খুব উগ্র প্রকৃতির হবে, সে বদমেজাজি হবে, তার আক্রমণাত্মক ব্যবহার হবে। এবং আমরা জানি যে অন্ততপক্ষে সংসার জীবনে একটা সংসার জীবনকে যেখানে কিন্তু পরস্পরকে মানিয়ে নেওয়া, কারণ সংসার জীবনে কি হয়, দুটি পূর্ণ বয়স্ক মানুষ, শুধু তারা পূর্ণ বয়স্ক নয়, তারা পূর্ণ মনস্কও মানুষ, তারা পরস্পরের সান্নিধ্যে আসে। সেই সান্নিধ্যে আসার ফলে শুধু দুটি মনের সম্পর্ক নয়, সেখানে কিন্তু তাদের মন এবং তাদের পরিবার এবং তাদের যে অন্যান্য সমস্ত বিষয়ের মধ্যে একটি কিন্তু সম্পর্ক স্থাপন হয় এবং তারা নতুন জীবন, নতুন সংসার তারা শুরু করে। সেক্ষেত্রে পারস্পরিক কিন্তু যেখানে দুজনকেই দুজনের প্রতি যে ত্যাগ, সেটা কিন্তু স্বীকার করতে হয়। কিন্তু যদি দুজনের মধ্যে কোনো একজন ব্যক্তি অত্যন্ত উগ্র হয়, বদমেজাজি হয়, কিংবা সে খুব শর্ট টেম্পার্ড গোছের হয়, কিংবা তার মধ্যে কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা যদি কম থাকে, তাহলে সংশ্লিষ্ট জাতক জাতিকার কিন্তু জীবনে দাম্পত্য জীবন কলহপূর্ণ হয়ে উঠতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে। এমনকি শেষ পর্যন্ত চূড়ান্ত ক্ষেত্রে এটাও দেখা যায় জাতক জাতিকার মধ্যে কোনো একজনের মৃত্যুও কিন্তু ঘটতে পারে। অষ্টম গৃহে যদি মঙ্গল অবস্থান করে, অর্থাৎ 8 নম্বর যে ঘর, এই জায়গাটা যদি মঙ্গল অবস্থান করে, তাহলে কি হবে, এইটি জাতকের একাদশতম ঘর, তৃতীয় ঘর, দ্বিতীয় ঘর এইগুলোকে নিপীড়িত করবে। তৃতীয় যে ঘর বা তৃতীয় গৃহ যেটা থাকে, ভাব যেটা, এটা জাতকের ভাই বোনকে নির্দেশ করে, অর্থাৎ ছোট যারা ভাই বোন থাকবে, সিবলিংস, তাদের কথা বলে। এই ঘরটা কোনোভাবে যদি এফেক্টেড হয়, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির বা সংশ্লিষ্ট জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাদের কিন্তু ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্ক হানি ঘটবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকবে না। এই কারণে এই গৃহে মঙ্গলের দৃষ্টি ভাই বোনদের মধ্যে একটা উত্তেজনা বা টেনশন তৈরি করে এবং যে কারণে দেখবেন ভাই ভাই বা ভাই বোনদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, খারাপ সম্পর্ক। এর কারণ কি আমি আগেই বলেছি যে জাতক বা জাতিকা কিন্তু রুষ্ট প্রকৃতির হয়। অনেক ছেলে বা মেয়ে দেখবেন খুব রূঢ় বোঝেন, সে কিন্তু উদ্ধত চরিত্রের হয় এবং যেটা তার সাফল্যের পথে একটা খুব বড় বাধা হিসেবে দেখা যায়। এবং শুধু তাই নয়, এই কারণেই তাকে বারবার কিন্তু ব্যর্থতার মুখোমুখিও হতে হয়। তার এই উদ্ধত আচরণ, তার রূঢ় ভাব, এই সবগুলো একটা বড় কারণ। এবারে দ্বাদশ গৃহ, দ্বাদশ গৃহ যদি মঙ্গল নির্ধারণে পীড়িত হয়, তাহলে 12 নম্বর ঘর, দেখুন এখানে 12 নম্বর ঘর, এটা যদি মঙ্গলের দ্বারা কোনোভাবে নিপীড়িত হয়, তাহলে কি হতে পারে না, এক্ষেত্রে কিন্তু নিপীড়িত হলে এটা একই সঙ্গে কিন্তু তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম যে ঘর, সেগুলোকেও নিপীড়িত করবে। দ্বাদশ গৃহ নির্দেশ করে ব্যক্তির যে অত্যন্ত খরচ প্রকৃতির হয়, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দ্বাদশ গৃহ মঙ্গলের দ্বারা নিপীড়িত হয়, তাহলে কিন্তু সে খুব এক্সট্রা ভ্যাকেন্ট গোছের হবে, অর্থাৎ সে প্রচুর খরচ করবে, তার মধ্যে কিন্তু সঞ্চয়ের ভাবনা খুব কম থাকবে। ষষ্ঠ গৃহ কোনো রোগ ব্যাধির দিকে নির্দেশ করবে। কোনো ব্যক্তির যদি 6 নম্বর ঘর, অর্থাৎ এই ঘরটা যদি মঙ্গলের দ্বারা নিপীড়িত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নানা ধরনের রোগ জ্বালা কিন্তু নির্দেশ করে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে যদি বাড়িতে চাকর বাকর থাকে, তাহলে তাদের দ্বারা চুরি হবার সম্ভাবনা থাকবে। এমনকি সংশ্লিষ্ট জাতক জাতিকার ক্ষেত্রে মামা বাড়ির দ্বারা বা মাতুলালয়ের দ্বারা সে আর্থিকভাবে ক্ষতি হবে, অর্থাৎ তার মামা বাড়ির কারণে তার আর্থিক ক্ষতি তাকে সম্মুখীন হতে পারে। আর কি না, এই ধরনের যদি সমস্যা হয়, তাহলে তার কোন কোন রোগ হতে পারে, যেমন ধরুন তার হাইপার টেনশনের রোগ হতে পারে, তার অ্যাসিডিটির রোগ হতে পারে, তার মধ্যে প্রবল পরিমাণ টেনশন থাকতে পারে এবং তার মধ্যে রক্তপাত জনিত হতে পারে, অর্থাৎ ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্ট,
6 নম্বর ঘর এফেক্টেড হলে কিন্তু জাতকের দেখবেন সর্বদাই কিন্তু তার শরীর থেকে রক্তপাত হবে বিভিন্ন কারণে। কোথাও খোঁচা লেগে হতে পারে, কোথাও ছোট অ্যাক্সিডেন্টে হতে পারে, বিভিন্ন কারণে দেখবে শরীর থেকে বারবার কিন্তু তার রক্তপাত হচ্ছে। অতএব এই ঘরগুলো যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন হলো, আমি শুরুতেই কিন্তু আপনাদের বলেছি যে মঙ্গল কিনা রোমান গড অফ ওয়ারকে মঙ্গল বলা হয়, অর্থাৎ মঙ্গল হচ্ছে মার্স রোমান গড অফ ওয়ার। সেই হিসাবে মঙ্গলের কিন্তু কিছু সদর্থক আছে। যদি মঙ্গলের অবস্থান জন্ম ছকে অত্যন্ত ভালো থাকে তাহলে জানবেন সংশ্লিষ্ট জাতক বা জাতিকা তাদের জীবনে প্রবল পরিমাণে সফলতা আসে এবং জীবনে অত্যন্ত উচ্চ পদে বসে। যে সমস্ত ব্যক্তির মঙ্গল কিন্তু অত্যন্ত উচ্চ এবং শুভ অবস্থানে থাকে তারা পুলিশ এবং তারা সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অত্যন্ত উচ্চ পদে অধিষ্ঠান করে এবং শুধু উচ্চ পদে আসীন হয় না, তারা জীবনে প্রবল সফলতা কিন্তু নিয়ে আসতে পারে। এবং শুধু তাই নয়, তাদের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করারও ক্ষমতা প্রতি মুহূর্তে কিন্তু থাকে যদি কোনো জাতকের জন্ম ছকে মঙ্গল শুভ অবস্থায় থাকে, তা স্ট্রং থাকে, তাহলে সদর্থক প্রভাব কিন্তু পড়বে। আর কি জাতক জাতিকা খুব আক্রমণাত্মক হয়, তার নতুন নতুন অ্যাগ্রেসিভ হওয়ার কারণে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অর্থাৎ দেখা গেছে যেসব জাতক জাতিকার ক্ষেত্রে মঙ্গলের অবস্থান অত্যন্ত শুভ হয় তারা কিন্তু দেখা যাচ্ছে খুব বড় বিজনেসম্যানও হতে পারে, কিংবা তারা কিন্তু অনেক ধরনের বড় খোঁজি হতে পারে। কারণ মঙ্গলের অবস্থান ভালো থাকার অর্থ হলো যে জীবনে তারা কিন্তু একটা সাফল্য অর্জন করে এবং চ্যালেঞ্জ যে কাজগুলোতে আছে সেই কাজগুলোতে তারা যথেষ্ট পরিমাণ সফলতা পায়। তাহলে আমরা আজকে মঙ্গলের দোষ বা মাঙ্গলিকী দোষ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেই মাঙ্গলিকী দোষের যে বিষয় আমরা এখানে যতটুকু আলোচনা করলাম তার থেকে একটা নির্দেশ বেরিয়ে এলো যে মঙ্গলের অবস্থান যদি খারাপ থাকে এবং মঙ্গল যদি অবশ্যই দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম, অষ্টম এবং দশম ঘরকে যদি সে নানাভাবে যদি সে নিপীড়িত করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয় এবং মূলত এই সমস্যাটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে সব থেকে বড় হয়। এবারে আমরা উপায়গুলো এখানে বলবো যে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে মাঙ্গলিকী দোষ থাকে, অর্থাৎ সেটা পুরুষ হতে পারে কিংবা নারী হতে পারে, যে কেউ হতে পারে, মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখুন। প্রথমতই হচ্ছে যে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, অর্থাৎ কারো যদি জন্মছকে মাঙ্গলিকী দোষ থাকে তাহলে বা এই ধরনের সমস্যা থাকলে তার উপায়ের প্রথম হলো যে ওই সংশ্লিষ্ট জাতক বা জাতিকাকে যে বটবৃক্ষ আছে, অর্থাৎ বট গাছের সাধারণত যেখানে শিকড়গুলো বেরোয় বা যেটা মূল দেশ, সেখানে তাকে মিষ্টি দই সেইখানে দিয়ে পুজো করতে হবে এবং ওই মিষ্টি যে দুধ দিয়ে তাকে পুজো করতে হবে এবং সেই মিষ্টি দুধ ঢেলে যখন সে পুজো করবে এবং ওখানকার মাটি যখন ভিজে যাবে তখন সেই দুধ মেশানো মাটি সে কপালে তিলক হিসাবে কাটবে। এইভাবে সে যদি বেশ কয়েকদিন করে তাহলে ধরে নেওয়া হয় যে সংশ্লিষ্ট জাতক বা জাতিকার মঙ্গলের দোষ যদি থাকে তাহলে কিন্তু সেই দোষ তার কেটে যেতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে যদি কোনো ছেলের মাঙ্গলিকী দোষ থাকে তাহলে তাকে কি করতে হবে না, 23 গ্রাম রূপো দিয়ে একটা বালা বা হাতে যে ছেলেরা বালা পরে সেই বালা তাকে তৈরি করতে হবে এবং সেই বালাতে একটা তামার পেরেক ওখানে লাগাতে হবে এবং এটা তাকে তার ডান হাতে পরে থাকতে হবে। আর যদি মেয়ের ক্ষেত্রে মাঙ্গলিকী দোষ থাকে তাহলে কি করতে হবে না, তাকে 25 গ্রাম রূপো দিয়ে তাকে কিন্তু একটা চুড়ি বা বালা বানাতে হবে। সেই বালাটা সে কিন্তু ধারণ করবে এবং এক্ষেত্রে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে দুক্ষেত্রেই বলে দিই, বালার মুখটা যেমন দেখবেন কোনো বালার মুখগুলোকে সাধারণত বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ যে বালাটা তৈরি করা হয় তার মুখটা বন্ধ করে দেয়, এক্ষেত্রে কিন্তু মুখটা খোলা থাকবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে হলে 23 গ্রাম রূপো দিয়ে হবে, মেয়েদের ক্ষেত্রে হলে 25 গ্রাম রূপো দিয়ে চুড়ি বা বালা বানিয়ে নিতে হবে, তার মুখ খোলা থাকবে এবং মেয়েদের ক্ষেত্রে হলে সেটিকে লাল রং করতে হবে, লাল রং করে সেটা কিন্তু বাম হাতে পরতে হবে। ছেলেদের ক্ষেত্রে হলে বালাটা সে ডান হাতে পরবে এবং মেয়েদের ক্ষেত্রে হলে বালাটা কিন্তু সে বাম হাতে পরবে। ছেলেদের কি হবে না, ওই বালাটা উপরে একটা তামার ছোট্ট পেরেক ওটার সঙ্গে অ্যাটাচ করতে হবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু হলে ওই বালাটাকে লাল রঙে রাঙিয়ে নিতে হবে। যদি কোনো মেয়ের কুণ্ডলিতে মাঙ্গলিকী দোষ থাকে তবে তাকে কিন্তু
বট কিংবা পিপুল বৃক্ষের সঙ্গে তাকে বিবাহ দিতে হবে তার বিবাহের আগে। এই ধরনের বিবাহে কিন্তু কোনো রকম কোনো ব্রাহ্মণের উপস্থিতি থাকবে না, পিতা কোনো কন্যাদান করবে না। এক্ষেত্রে স্বয়ং ওই কন্যা সে বটবৃক্ষ, দেখুন আমি ছবি দেখিয়েছি যেভাবে বট গাছে এইভাবে কিন্তু সে আপনার সুতো কিংবা দাগা যাই বলুক না কেন সেটা সে জড়িয়ে দেবে এবং সে মনে মনে বটবৃক্ষকে তার পতি হিসাবে গ্রহণ করবে এবং সে গ্রহণ করে কিন্তু কোনো রকম কন্যাদান এখানে চলবে না এবং এক্ষেত্রে ব্রাহ্মণের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। এইভাবে কিন্তু বটবৃক্ষ বা পিপুল গাছের সঙ্গে তার কিন্তু বিবাহ হতে পারে। আর কি হয়, যদি কন্যার ক্ষেত্রে কোনো মাঙ্গলিক দোষ থাকে তাহলে মঙ্গলা গৌরীর পুজো, দেখুন এই মঙ্গলা গৌরীর পুজো করলেও মঙ্গলের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। মঙ্গলা মন্দির, গৌরীর মন্দিরে গিয়ে পুজো করলে সুফল পাওয়া যাবে। এছাড়া এই যে বেনারসের বালাজি ঘাটে মঙ্গলা গৌরীর যে মন্দির রয়েছে সেখানে দেবীর 7, 14 বা 21 বার দর্শন করলেও এই দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জাতকের বিবাহের যে আগত বাধা সেটাও কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উল্লেখ করা যায় যে বিবাহে বাধা দূর করার জন্য দেবী মঙ্গলা গৌরীকে হলুদের মালা নিবেদন করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে যদি হলুদের মালা দেয় কিংবা মঙ্গলা গৌরীর যদি পুজো করে বা বেনারসে যে বালাজি ঘাটে মঙ্গলা গৌরীর মন্দির আছে সেখানে যায়, 7, 14 বা 21 বার সে যদি দর্শন করে এবং তাকে হলুদের মালা দিয়ে পুজো দেয় সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট জাতক বা জাতিকার মঙ্গলের দোষ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও উজ্জয়িনীতে মঙ্গলনাথ মন্দির আছে। আবার বলছি, এছাড়া উজ্জয়িনীতে যে মঙ্গলনাথ মন্দির আছে সেই মঙ্গলনাথ মন্দিরে গিয়ে যদি পুজো দেওয়া হয়, অর্থাৎ যে জাতক জাতিকার যদি মঙ্গলের দোষের কারণে তার বিবাহ বিলম্বিত হয় বা দাম্পত্য জীবনে যদি তার সমস্যা দেখা যায় বা ঋণের সমস্যা হয়, সেসব থেকে মন্দিরের জন্য পুজো দিতে পারে এবং মনে করা হয় এর ফলে কিন্তু তার বিবাহ যে সমস্যা সেটা কিন্তু মিটে যেতে পারে। আমি দেখুন ছবিতে দেখাচ্ছি, এটা হচ্ছে উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দির। এই মঙ্গলনাথ মন্দিরে যে পুজো দিলেও কথিত আছে যে মঙ্গলনাথ মন্দিরে পুজো দিলে কিন্তু মঙ্গলের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কি হয় না, যদি কারো মঙ্গলের দোষ থাকে তাহলে কিন্তু সে একই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করতে পারে এবং তার মঙ্গলের দোষ এখান থেকে চলে যায়। অর্থাৎ জাতকের যদি কুষ্ঠিতে মঙ্গলের দোষ থাকে তাহলে তারা বজরংবলীর দেবতার যিনি পুজো করা উচিত বা তার পুজো করতে পারে এবং মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা বা সুন্দরকাণ্ড পাঠ করলে এর দুষ্প্রভাব কমে যায় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলিক ব্যক্তি যখন এই ধরনের কোনো কাজ করেন বা মঙ্গলের সঙ্গে যুক্ত কোনো জিনিসপত্র উপহার নেবেন না, এটা নেওয়া উচিত নয়। অর্থাৎ লাল জুতো পরবেন না, আবার বাড়ির মেঝেতেও লাল রং না হয় সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি কারো মঙ্গলের দোষ থাকে। এবারে অনেকেই বলবেন যে এত সব হয়তো অনেক সময় করা সম্ভব নয়, এর কারণ হচ্ছে উজ্জয়িনী যাওয়া হয়তো অনেকের সম্ভব হচ্ছে না, কিংবা দেখা যায় বেনারস তো যাওয়া বললেও সবসময় সেটা যাওয়া সম্ভব হয় না। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু রেড কোরাল বা লাল প্রবাল তিনি ধারণ করতে পারেন। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, বারবার যে কথা বলেছি যে রত্ন ধারণের ক্ষেত্রে কিন্তু কোনো জ্যোতিষীর মতামত নেবেন এবং সেখানে আপনাকে আপনার বয়স অনুযায়ী কত রতির যত্ন ধারণ করতে হবে তিনি সেটা আপনাকে বলে দিবেন এবং সেই পরিমাণ কিন্তু আপনি রত্ন যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনি একটা সুফল পেতে পারেন এবং অবশ্যই সেটা শোধন করিয়ে নেবেন। এবং অবশ্যই, কারণ এটা হচ্ছে যে রত্নকে যতক্ষণ না আপনি শোধন করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কার্যকারিতা আপনি সঠিকভাবে পাবেন না এবং সংশ্লিষ্ট যে জাতক বা জাতিকা এক্ষেত্রে তাকে তার যে জ্যোতিষী তিনি সেটা তাকে বলে দেবেন যে তাকে কত রতি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কখন সেটা শোধন করতে হবে, কোন আঙুলে পড়তে হবে এবং অবশ্যই কোন বারে পড়তে হবে। এক্ষেত্রে আরেকটা বলি, রত্ন কেনার সময় সবসময় ব্র্যান্ডেড ভালো দোকান থেকে কিনবেন, সেটা যেন জেনুইন হয় এবং অবশ্যই তার যেন সার্টিফাইড হয়। তো সুতরাং আমার পরিশেষে বলি যে অবশ্যই দেখুন, আমি বারবার এটা বলেছি যে যেহেতু চক্রবৎ পরিবর্তন সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সুতরাং আপনাদের একটা ভাবতে হবে যে কোনো দোষই কিন্তু চিরকাল আপনার ক্ষেত্রে থাকবে না। একটা সময় সেই দোষটা কিন্তু চলে যাবে
এবং অবশ্যই আপনাদের যেটা সব থেকে বড় জিনিস, ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, কারণ পেশেন্স হারালে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং অবশ্যই পতি পত্নীর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, কারণ কোনো ব্যক্তি যে পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং তার যদি জন্মছকে কোনো দোষ থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু এইটার জন্য নিজে দায়ী নয় বা তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। আমাদের সমাজ ব্যবস্থার একটা নিয়ম হচ্ছে যে কেউ কোনো বিষয়ে তার কোথাও যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, তাকে আমরা সমাজের কাছে কিন্তু খারাপ হিসেবে প্রতিপন্ন করি এবং সেই ত্রুটিটাকে বড় করে দাঁড়াই। এটা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি তার সেই দোষ বা যদি কোনো তার লগ্ন ছকে থাকে, সেটা কাটিয়ে নেওয়া। এবং যদি পণ্ডিতজি বলুন বা কোনো জ্যোতিষী বলুন, তিনি যদি আপনাকে বলেন যে এই দোষটা এই দিনের মধ্যে অর্থাৎ এতদিন অপেক্ষা করার পর কেটে যেতে পারে, আপনার হয়তো সেই সময়টা যদি অপেক্ষা করে যান, দেখবেন সেই দোষটা থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন এবং আপনার কিন্তু বৈবাহিক জীবন এবং পরবর্তী জীবন সুখময় সুন্দর হয়ে উঠবে। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই যদি আপনার এই চ্যানেলটি ভালো লাগে, আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, কারণ যাতে আবার আমরা যখন এরকম একটা সুন্দর আলোচনা নিয়ে আসবো এবং এই ধরনের যখন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কাছে কিন্তু ইনফরমেশন পৌঁছে যাবে। আপনি অবশ্যই এটি শেয়ার করবেন, বন্ধুদের দেখারও সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। নমস্কার।